তরুণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 9 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমি অন্যান্য দিনের ন্যায় আজও আমি উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্র আছে 2026, সেই প্রশ্ন বিচিত্রার আমরা বাংলা যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা সেকেন্ড সাবমেটিভ যে এক্সাম পরীক্ষা হবে সামনের জুলাই কিংবা আগস্ট মাসে, সেই বাংলার সেটগুলো আমি উত্তর সমাধান করে দিচ্ছি। এমসিকিউ, এসএকিউ, সারাংশ এবং ভাবার্থ। আজকে আমরা করব 8 নম্বর সেট। দেখতে পাচ্ছ বন্ধুরা, 8 নম্বর সেটটি পেজ হচ্ছে কত, 31। স্কুলের নাম হচ্ছে পুরুলিয়া জিলা স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অজস্র চুলের চুমা ঝরে, কোথায় ঝরে? অপশন খ, হিজলে, কাঁঠালে, জামে। এগুলি আমরা পূর্ববর্তী সেটগুলোতেও এই প্রশ্নগুলো আমরা পেয়েছি। এগুলি তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। প্রয়োজন বোধ করলে তোমরা খাতায় লিখে রাখো এবং ভালো করে মুখস্থ করো। ফুরোয় না সেই এক গুঁয়েটার শূন্যস্থান দিয়েছে, কি? এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। 3, রাধারানী কি ফুলের মালা গেঁথেছিল? সেটা জানো প্রত্যেকেই, বনফুলের মালা গেঁথে সেটা মালাটা মেলায় বিক্রি করতে গেছিল। 4, সত্যজিৎ রায় রচিত করভাসে প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? আনন্দ মেলা পূজা বার্ষিকীতে। 5, কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? সেটা হচ্ছে পদাবলী সাহিত্যে, যেগুলো বৈষ্ণব পদাবলী, যেগুলো আছে শ্রীকৃষ্ণকে অবলম্বন করে, রাধাকে অবলম্বন করে যেগুলো রচিত হয়েছে। হরতাল যে ধরনের শব্দ সেটা হচ্ছে গুজরাটি। পঙ্কজ যে ধরনের সম্পদ সেটা হচ্ছে যোগ রূঢ় সম্পদ। রাধারানীর রথ দেখতে গিয়েছিল সেটা কোথায়? মাহেশের। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নগুলো যাদের এই বইটি সংগ্রহ করতে পারো না, প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন 2-এর 1 দাগের, কবি বটের ফুল মুথা ঘাসের যে বর্ণনা দিয়েছেন তা কেমন? উত্তরটি কেমনভাবে লিখবে একটু দেখে নাও বন্ধুরা, দেখে নাও। 2-এর 1 দাগের প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ মুথা ঘাস কিশোরের পায়ে দলিত এবং বটের ফল পাকা লাল লাল, এইভাবে বর্ণনাটা করেছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে বন্ধুরা? 2-এর দাগে দেখো, নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল? দারুণ দারুণ প্রশ্ন, দেখে নাও কি লিখবে। উত্তরটা এইভাবে, রাধারানী জানিয়েছিল যে সে দুঃখী লোকের মেয়ে এবং মা ছাড়া তার আর কেউ নেই। কেমন? চলে যাচ্ছি আমরা 2-এর 3 দাগের প্রশ্ন। দেখো কি বলছি 2-এর 3 দাগের প্রশ্ন, দেখে নাও। পাসপোর্ট খুঁজে পাওয়ার ব্যাপারে কিভাবে সাহায্য করেছিল করভাস? উত্তরটি এভাবে লিখবে। কীভাবে লিখবে? পাসপোর্টের কথা করভাস রাইটিং টেবিলের ওপর ঠোঁটে টোকা মেরে মেরে মনে করিয়ে দিয়েছিল, এটা লিখবে। তারপরে আমরা চলে যাচ্ছি 2-এর 4 দিকের প্রশ্ন। মরদ কি বাত হাতি কা দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? এই প্রবাদটি ব্যবহৃত হয়েছে বা এর অর্থ হলো, এইভাবে লিখবে, প্রবাদটি পুরুষের বা পুরুষ মানুষের কথা অনেকটা হাতির দাঁতের মতো, একবার বেরোলে আর ভিতরে যায় না, এই অর্থে ব্যবহৃত হয়েছে। চলে যাব আমরা পরের প্রশ্ন। 2-এর 5 কী বলেছে? উপধা কি? উপধা ভিভিআই ব্যাকরণ থেকে, দারুণ প্রশ্ন। কি বলা হচ্ছে? উত্তরটা এইভাবে লিখবে, ধাতু বা শব্দের শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে। যেমন দেখো পচ, পচ, এটাকে বিশ্লেষণ করলে কি আছে? প প্লাস অ প্লাস চ, তাহলে শেষ বর্ণ কে? চ, দেখতেই পাচ্ছ। চ এর আগের বর্ণটা কে? অ, এই অকে কি বলা হয়? উপধা। কেমন? বুঝতে পারলাম আশা করি। চলে যাচ্ছে মানে পরের প্রশ্ন। ভিভিআর 2-এর 6 দাগের, নবগঠিত শব্দ বলতে কি বোঝো? দেখো এভাবে উত্তরটি লিখবে, ভিন্ন ভিন্ন ভাষার উপাদান শব্দ বা শব্দাংশের সহযোগে সংযোগে অথবা কোনো শব্দের খণ্ডিত অংশের সাহায্যে বাংলায় যে নতুন নতুন শব্দগুলো তৈরি হয় সেগুলোকে আমরা কী বলবো? নবগঠিত শব্দ। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে তোমরা জোর কলম শব্দ বলতে পারো, খণ্ডিত শব্দ বলতে পারো, মিশ্র বা সংকর শব্দ বলতে পারো, এগুলো উদাহরণ। এখানে দেখো হেড, এটা ইংরেজি, আর পণ্ডিত হচ্ছে বাংলা, মিলে এটা কী হচ্ছে? মিশ্র শব্দ বা সংকর শব্দ, হেড পণ্ডিত। আবার খণ্ডিত শব্দগুলো যেমন আমরা বলি টেলিফোন, টেলিফোন কথাটা বলি না, শুধু আমরা কী বলি? ফোন। এরোপ্লেন, এরোপ্লেন না বলে আমরা শুধু বলি প্লেন, এগুলো হচ্ছে খণ্ডিত শব্দ। বুঝছে? আচ্ছা চলে গেলাম। এবার আমরা চলে যাচ্ছি বন্ধুরা
ভাবার্থ এবং সারাংশ। ভাবার্থটা দেখতেই পাচ্ছ, এর আগে আমরা প্রিভিয়াস সেটে করেছি, ওর উত্তরটা সমাধান করেছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেলনুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তাহলে উত্তরটা কীভাবে লিখবে? দেখো না বন্ধুরা, উত্তরটা এইভাবে লিখবে। সৌন্দর্য উপভোগের বিষয়টি যতখানি না বস্তু নির্ভর, তার থেকেও বেশি চেতনা নির্ভর। কারণ রূপময় জগতের কোনো কিছু তখনই সুন্দর বলে চিহ্নিত হয় যখন কেউ তাকে সুন্দর বলে মনে করে। কেমন বন্ধুরা? দুঃখিত, একটি ভুল হয়ে গেছে আমার। সেটি হচ্ছে 2-এর দাগের একটি প্রশ্ন বাকি আছে, 2-7, উপসর্গ অনুসর্গের একটি পার্থক্য। এগুলো আমি প্রিভিয়াস সেটগুলোতে করে দিয়েছি, প্রশ্নটি এসেছিল আগে, দেখে নাও। তবু উত্তরটি এভাবে লিখবে। উপসর্গ অনুসর্গ অবস্থান। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে, অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। অর্থ পরিবর্তন। উপসর্গ মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অনুসর্গ মূলত বাক্যের অর্থের পূর্ণতা দেয় ও কারক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেয়। এটা লিখলেও হবে। চলে যাচ্ছি এবার বন্ধুরা, আমরা সারাংশটা দেখে নাও। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, জগতে অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক বুদ্ধি জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি লাভ করেছে। তারপরে কি বলেছে? অক্ষয় কীর্তি স্থাপন করে যায়। জগতের কল্যাণ সাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম। তাহলে কীভাবে লিখবে? দেখো, ভাবার্থটা এইভাবে লিখবে। ভাবার্থ দেখে নাও, 8-2 দাগ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, কারণ সে বিবেক ও বুদ্ধির অধিকারী। জ্ঞান ও মনুষ্যত্বের মাধ্যমে মানুষ নিজের ও সমাজের উন্নতি সাধন করে এবং জাতির জীবনকে উন্নত করে তোলে। প্রকৃত মানুষই জাতীয় জীবনের ভিত্তি ও অগ্রগতির মূল শক্তি। তাহলে আমরা 8 নম্বর সেটটা আজকে করে দিলাম, আর একটি সেট বাকি রইল। তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেটা তোমাদের পূর্ণ হয়ে যাবে। কেমন?